এই পুরো অগস্ট মাস জুড়ে বাংলাদেশ দেখেছে অনেক কিছু, রাজনৈতিক পট পরিবর্তন, সেই সাথে তরুণরা এক হয়ে গেলে আসলে কত কিছু পাল্টে যেতে পারে সেই চিত্র আমরা দেখেছি খুবই সুস্পষ্টভাবে। সেই সাথে দীর্ঘদিন আসলে জোর করে যে বাংলাদেশে অন্তত আর কেউ জোর করে ক্ষমতায় থাকতে পারবে না সেটিও কিন্তু এই জেনজি আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আবার একই সাথে নতুন অন্তর্বর্তীকালীন সরকার যখন আমরা পেয়েছি, আমরা যখন আসলে নিজেদেরকে খানিকটা স্থিতিশীল করবার চেষ্টা করছি, বন্যা দেখেছি আমরা, সবচেয়ে ভয়াবহতম বন্যা। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশসন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, বাংলাদেশের বন্যা পরিস্থিতি ও রাজনীতি নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন সালেউদ্দিন, নির্বাহী সম্পাদক, দৈনিক ইত্তেফাক এবং আইন ও সংবিধান বিশেষজ্ঞ, এবং আছেন সর্দার ফরিদ আহমদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। সালেউদ্দিন, আপনাকে দিয়ে আমি একটু শুরু করতে চাই। যেটি বলছিলাম যে এই পুরো অগস্ট মাসে আমরা আসলে অনেক কিছু দেখেছি, আমরা রাজনৈতিক পট পরিবর্তন হতে দেখেছি, তরুণরা আসলে একসাথে হলে যে পুরো দেশ একসাথে হতে পারে সেই চিত্রও আমরা দেখেছি। সেখান থেকে আসলে আমরা নতুন অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, তাদের সামনে যখন একে একে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, এই বন্যা পরিস্থিতি আসলে নতুন করে আরো একবার আমাদের সামনে আরো একটি নতুন চ্যালেঞ্জ এনে দিল কিনা? ধন্যবাদ। আপনি তো একসঙ্গে বন্যা এবং রাজনীতি ঢুকিয়ে ফেলছেন। তা আমি মনে হয় বন্যা দিয়ে আগে শুরু করি। হ্যাঁ, রাজনীতির আলোচনাটা আমাদের সর্দার পরিদের আলোচনার পরে করব। প্রথমত তো এই বন্যার ভয়াবহতা কী রূপের, এটা নিয়ে আমি আর বলার কোনো দরকার নেই। এটা বাংলাদেশের সমস্ত মানুষ দেখেছে। কিন্তু আমি যে জিনিসটা নিয়ে শঙ্কিত সেটা হলো সরকারি একটা ভাষ্য আমাদের এখানে ছিল। তারা কি বলেছেন যে বন্যার পূর্বাভাস আমাদেরকে ভারত জানায়নি। আমি এইটাকে একটা বড় ব্যর্থতা হিসাবে দেখব দুই কারণে। একটা হলো আন্তর্জাতিক আইন রীতি নীতি অনুযায়ী উজানের দেশ সবসময় বাটির দেশকে বন্যা এবং আবহাওয়া সংক্রান্ত সমস্ত তথ্য সরবরাহ করবে। এটা হচ্ছে আন্তর্জাতিক রীতিনীতি। দ্বিতীয়ত হলো আমাদের এখানে ভারত বাংলাদেশের একটা জয়েন্ট রিভার কমিশন আছে। সেই কমিশনের আওতায় একটা চুক্তি আছে যে ভারত বাংলাদেশকে নদ নদীর পূর্ণ তথ্য জানাবে, কোন নদীতে কি পরিমাণ পানি যাচ্ছে সেটা জানাবে। এই দুটি ভারত জানায় নাই। এই যে আমরা ভারতের প্রতি নির্ভরশীল হয়ে গেলাম, ভারত জানাবে এই অভিযোগ দিয়ে আমি দায় মুক্তি নিয়ে নিলাম, এইটাকে আমি ভয়াবহ একটা অশনি সংকেত দেখি। এই জন্য দেখি যে ভারত আমাকে না জানানোটা রাজনৈতিক, না জানানোটা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত, আপনি কি করবেন? ভারত একটা বড় দেশ, আপনাকে একটা বিকল্প ব্যবস্থা রাখতে হবে। কেন আপনি ভারতের উপর নির্ভরশীল থাকবেন? ত্রিপুরা তো বাংলাদেশ থেকে বেশি দূর না, ভারত বেশি দূর না। ভারতও তো নদী বিশেষজ্ঞ, আবহাওয়াবিদ, নানান ধরনের বিশেষজ্ঞ আছে এবং আন্তর্জাতিক সমস্ত তথ্য উপাত্ত এখন এই মুহূর্তে আমি বসে বলতে পারি ভারতের কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, কোন জায়গায় হচ্ছে না, এবং সেই বৃষ্টির পরিমাণ কতটুকু সেটাও আমি বলতে পারবো। আগামীকাল কি ধরনের বৃষ্টি হবে সেটাও আমি বলতে পারবো। ফলে আমাদেরকে কোনো বিকল্প ব্যবস্থা রাখা হলো না। কারণ আমরা যদি বিকল্পভাবে যদি আমরা ওখানে আমাদের যে বাংলাদেশ দূতাবাস আছে তাদেরকে যদি আমরা দায়িত্ব দিতাম যে আমরা সম্মানই দেব, আমাদের নিজস্ব বিশেষজ্ঞ ভারতের মধ্যে থেকে রাখো যে আমাকে তথ্য উপাত্তগুলো দিবে, এই যে দেয় নাই। আপনি দেখবেন বাংলাদেশ একটা বিরাট সাফল্য অর্জন করছে। আমাদের এখানে প্রতি বছর একটা জলোচ্ছ্বাস হতো এবং সেই জলোচ্ছ্বাসে 10,000-এর উপরে লোক মারা যেত। এখন কিন্তু 100 জন লোকও মারা যায় না। এর কারণ হলো যে জলোচ্ছ্বাসের তথ্যগুলো, আগে তো তথ্যের প্রযুক্তির বিকাশ এত ছিল না। এখন গ্রামের যে কোনো লোক আপনার একটা রাষ্ট্রীয় ভাষ্য তারা জানতে পারে, এবং এই ধরনের নানান ধরনের আশ্রয়কেন্দ্র গড়ে উঠেছে। একটা
প্রস্তুতি নেওয়ার সুযোগ সুযোগ আছে। জি, এই যে আমি সেটিও আমরা এটা শেষ পারি। করব, এই যে আমাদেরকে জনগণকে জানানো হলো না যে একটা বন্যা ভয়াবহ রকমের আসতেছে, অন্তত তোমরা নিরাপদে চলে আসো, এইটাকে আমি একটা ব্যর্থতা হিসেবে দেখি। জি, সেই ব্যর্থতার জায়গাটি থেকে আসলে যে পরিস্থিতিতে এই বন্যার মোকাবেলা আমাদেরকে করতে হচ্ছে, সর্দার ফরিদ আহমদ, একেবারে রাজনৈতিক একটি নতুন পট পরিবর্তন দেখেছি আমরা, এবং সেটি দীর্ঘদিন পরে, 17 বছর পরে। সেই সময়টাতে আসলে এই পুরো সবকিছু আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। অন্তর্বর্তীকালীন সরকার নানানভাবে চেষ্টা করছে, এবং আবারও কিন্তু বন্যার সময়টাতে আমরা দেখেছি পুরো দেশের তরুণ সমাজ তারাও কিন্তু আবার একতাবদ্ধ হয়েছে। কিছু একটা বলছিলেন সালাউদ্দিন আহমেদ, যে অনেক সালাউদ্দিন, যে এটা আমাদের আসলে রাজনৈতিকভাবে আমাদেরকে অনেকভাবে ইম্প্যাক্ট করছে এই পুরো বন্যা পরিস্থিতি, সেটা কি আপনি মনে করছেন তাই? ধন্যবাদ। আমি একটু ওনার কথা একটু দ্বিমত পোষণ করতে চাই। সেটি হলো আসলে একটা অদ্ভুত ব্যাপার। ভারত কখনোই ওদের গেটগুলো যে খুলে দেয় কখনো জানায় না। এই সরকার আমলে জানায়নি বিষয়টা এরকম না, আগেও জানায়নি। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, হঠাৎ করে কোনো একটা রপ্তানি বন্ধ করে দিলে ওদের পণ্য, সেই বিষয়ে কিন্তু ইনফর্ম করে না যে আমরা 1 মাস পরে সেটা রপ্তানি বন্ধ করে দেয়, হুট করে বন্ধ করে দেয়। এর অর্থটা হলো আসলে পাত্তা না দেওয়া। এটা হলো তাদের অ্যাটিচিউড, যেটা আমরা বলি দাদাগিরি বলে একটা শব্দ রয়েছে। তাদের এই অ্যাটিচিউডটা দীর্ঘদিন ধরে চলে আসছে, এবারও তাই করেছে। এবং সবচেয়ে মারাত্মক ঘটনা, তারা গেটটা খুলে দিয়েছে রাতের বেলা। এটা ভয়ঙ্কর একটা ব্যাপার, রাতের বেলা ইনফর্ম তো করেইনি, সেটা আবার রাতের বেলা খুলে দিয়েছে। এখন বিষয় যেটা হলো যে এই যে পরিস্থিতিটা দাঁড়ালো এবং ফেনীতে যে বন্যাটা হয়েছে, আসলে আমরা এখানে বসে টকশো করছি, ওইখানকার মানুষের যে অবস্থাটা ভাবা যায় না আসলে। বিশেষ করে যাদের আত্মীয় স্বজন সেখানে রয়েছে, তারা যে ধরনের একটা টেনশনের মধ্যে রয়েছেন, ওইখানে তারা কিভাবে রয়েছে বলা মুশকিল। এবং ফেনীতে কখনোই এত বেশি বন্যা কখনোই দেখেনি। খাগড়াছড়ির মতো একটা পাহাড়ি জায়গা, সেখানে টুকটাক বন্যা হয়, কিন্তু একেবারে 50,000 মানুষ মানে পানিবন্দী হয়ে গেছে, এটা হয়নি। কাজেই এখানে তাদেরকে ইনফর্ম না করা, পাত্তা না দেওয়া, বিশেষ করে তারা রাতের বেলা ছেড়ে দিল। দিনের বেলা হলে তো মানুষের প্রস্তুতি থাকে, সরে যাওয়ার একটা চেষ্টা থাকে, সেটা করেনি। এটা নিয়ে নানান ধরনের আলোচনা হয়েছে। বলছিলেন যে আমরা কি তাহলে শুধু আসলে ভারতের উপর না না, নির্ভরশীল হয়ে সেটা গেলাম? হলো একটা বিষয় হলো কি, আপনারা জানেন নদী কমিশনের কথা উনি বলেছেন রয়েছে। মজার ঘটনা কি, পাকিস্তান এবং ভারতের যে নদী কমিশন রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা বিষয় পাকিস্তানকে ইনফর্ম করে। কিন্তু মজার ব্যাপার হলো, পাকিস্তানকে বলা হয় ভারতের শত্রু রাষ্ট্র, ভারতীয়রা মনে করে এটা তাদের এনিমি স্টেট। কিন্তু বাংলাদেশ তো দীর্ঘদিন ধরে বন্ধু রাষ্ট্র। এখন হয়তো পররাষ্ট্রনীতিতে কিছুটা টানা পড়েন শুরু হয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু আসলে কখনোই জানায়নি, নতুন কিছু নয়। এর মানেটা হলো তারা গুরুত্বটা দিতে চায়নি, কখনোই গুরুত্ব দিতে চায়নি, তাদের অনুকূল সরকার থাকলেও বা প্রতিকূল সরকার থাকলেও। কিন্তু পাকিস্তান তাদের একেবারেই এনিমি স্টেট, কিন্তু ওই জায়গায় তারা পানি বন্টনটা ঠিক মতোই করে, এবার ঠিকঠাক করছে। হতে পারে, এটা নানান ধরনের আলোচনা হচ্ছে, সরাসরি বলা মুশকিল যে তারা এই সরকারের প্রতিশোধ নেওয়ার জন্য পানি হঠাৎ করে ছেড়ে দিয়েছে কিনা। কিন্তু আমি ঠিক ওইরকম প্রান্তিক মন্তব্যটা করতে চাই না। কিন্তু এটা আগের থেকে এই প্র্যাকটিসটা তারা করে আসছে, এটা নতুন কিছু না, হঠাৎ করে ছেড়ে দিয়েছে এই সরকারের আমলে, এরকম না। এই হলো অবস্থাটা, তাদের আসলে গুরুত্ব না দেওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে। এবং আপনারা জানেন এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে নানান বিষয়ে আসছে, ট্রোল হচ্ছে, এবং খুব অপ্রিয় কিছু জিনিস সামনে এসে গেছে, যেগুলো কখনোই কেউ বলেনি, দুপক্ষ থেকে আসছে। ভারতীয় লোকজনও সোশ্যাল মিডিয়া নানান ধরনের কমেন্ট করছে, অমার্জনীয় কমেন্ট করছে, বাংলাদেশ থেকেও আক্রমণাত্মক হচ্ছে। এর মানে এই প্রথম সম্ভবত এই প্রশ্নটা এসছে যে ভারত না জানিয়ে পানি ছেড়ে দিয়েছে, রাতের বেলা ছেড়ে দিয়েছে। এর আগে এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এরকম আলোচনায় আসেনি, এটা একটা বড় দিক। আর সালেবার সাথে একটা একমত যে ওইখানে বৃষ্টির পরিমাণটা কেমন সেটাও আমাদের এখানে জানার দরকার ছিল, কিন্তু গেট হঠাৎ করে খুলে দিলে জানা থাকলেও একটু কঠিন হয়। সেটি কি তাহলে এই মুহূর্তে আমাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে কিনা? তাহলে আসলে প্রাকৃতিক দুর্যোগের সাথে তো আসলে আমাদের মোকাবেলা করার সুযোগ, এখন রাজনৈতিক তো এই মুহূর্তে রাজনৈতিক কিছু নেই এখন। আমি একটা কথা বলি, আপনি যেটা বললেন, আপনার সঙ্গে আপনি কিন্তু আমার কোনো জিনিসে দ্বিমত করেন নাই না। তো ভারত যদি পেঁয়াজ আমদানি বন্ধ করে দেয়, তাহলে আমরা কি করব? আমাকে বিকল্প জায়গাতে পেঁয়াজ আনতে হবে। এমন এক সময় করেছে, আমি শুধু ভারতকে গালি দিব আর আমি গালি দিয়ে আমার দায়িত্ব পালন করব না, এটা হইতে পারে না।
সেই জন্য আমি বলছি যে আপনি যেটা বললেন যে পাকিস্তান এবং ভারতের কথা, আপনার কাছে কি মনে হবে যে ভারত এবং পাকিস্তান তো পরস্পরের শত্রু, আপনার কাছে কি মনে হবে সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত ভারত এবং পাকিস্তান সীমান্ত? স্বাভাবিকভাবে মনে হবে দুই শত্রুপূর্ণ দেশ, কাশ্মীর নিয়ে যুদ্ধ হচ্ছে। আপনি কি জানেন যে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত? রাইট। আমরা অতীতে এই ভারতের সম্পর্কে যদিও বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, আসলে এটা একটা কি বলবো, একটা পাপেট সরকার ছিল, এটা মীর জাফরের সরকার ছিল। ফলে তারা গত 16 বছরে বা 17 বছরে সমস্ত কিছু ভারতকে দিয়েছে। ভারত থেকে যদি কেউ বলতে পারে একটা জিনিস পেয়েছে বা সুবিধা পেয়েছে, একটা সুবিধা পেয়েছে, যেমন ধরেন সাবেক অর্থমন্ত্রী যিনি একটা গ্রেনেড হামলায়, একটা বোমা হামলায় নিহত হয়েছেন, শাহ এম এস কিবরিয়া, তিনি প্রথম আলোতে একটা লেখা লিখলেন বহু আগে যে ভারতকে ট্রানজিট সুবিধা দিলে আমরা কিভাবে সিঙ্গাপুর হয়ে যাব, আমাদের অর্থনীতিতে কি পরিমাণ রাজস্ব যুক্ত হবে। আপনি জানেন ট্রানজিট তো দিয়েছেই, এমনকি চট্টগ্রাম বন্দরকে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী এই কিছুকাল আগে, সাবেক প্রধানমন্ত্রী যিনি পতিত প্রধানমন্ত্রী, তিনি ভারতকে গিয়ে বললেন আমি তো আপনাদেরকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিছি, আপনারা এটা ব্যবহার করেন না কেন? বলে তুমি তো আমাদের দিয়েছো, কিন্তু আমরা তো কোনো মাসুল দেব না, কোনো ট্যাক্স দেব না। ফলে চট্টগ্রাম বন্দর ব্যবহারের ভারতে কোনো মাসুল লাগে না। আগে যে মাসুল ধার্য করা হয়েছিল, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন সাবেক, যে এই উনি বলছেন দুই বন্ধুর মধ্যে টাকা পয়সা নেওয়াটা সঠিক না। নানাভাবে আসলে আমাদেরকে আপনি দেখেন আগে কি বলা হয়েছে, আমাদের বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে এবং আমাদের রাজস্ব আয় এত বৃদ্ধি পাবে। এখন আমি আপনাকে বলি, যেটি বৃদ্ধি পাওয়ার কথা ছিল সেখানে আমরা কোনো কিছুই দেখিনি। একটা ভয়াবহ ঘটনা আছে, সেটা হলো সর্বশেষ যে ট্রানজিট চুক্তিটা হয়েছে, এটা কিন্তু আমাদের সংবিধানের বিধান অনুযায়ী সংসদে উত্থাপন করা হয় নাই। কোনো চুক্তি উত্থাপন করা হয়নি। আমাদের সংবিধানে বলা আছে যদি জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকে তাহলে একটা গোপন বৈঠকে এটা উত্থাপিত হবে। মানে গোপন বৈঠকটা হচ্ছে এই রকম, কোনো সাংবাদিক, কোনো সরকারি কর্মকর্তা কেউ থাকবেন না, শুধু মেম্বার অফ পার্লামেন্ট থাকবেন। এই জন্য যে মেম্বার অফ পার্লামেন্টকে বলা হয় এরা জনগণের প্রতিনিধি, যদিও ওরা জনগণের প্রতিনিধি ছিল না, ওরা একটা দামি নির্বাচনে এই দলের এই একই দলের নানাবিধ কারণে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল এবং আছে। এটা আপনার কথাটা অনেকগুলো উদাহরণ দিতে গিয়ে মূল কথাটাই বলা হলো না। সেটা হলো এই চুক্তির মধ্যে আমার কাছে তথ্য আছে, এমন কিছু জিনিস আছে সেটা দিয়ে ভারতে বাংলাদেশের সৈন্য আসার পথ করে দেওয়া আছে। যেমন বলা হয়েছে, জি আমরা এই জায়গাটিতে আসবো, তবে আমাদের বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শকদের সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, নতুন করে শুরু করতে হবে। দেশ সন্ধ্যা দেখছেন। সালাউদ্দিন, আমরা আলোচনা করছিলাম ভারতের সাথে বাংলাদেশের চুক্তি নিয়ে, এবং সেই চুক্তি আসলে কতখানি বাংলাদেশের পক্ষে গিয়েছে, কিংবা আদৌ আসলে আমরা নিজেদের কথা চিন্তা করে এই চুক্তিগুলো করেছি কিনা। দেখেন যেটা হলো, এই যেটা আমি একটু আগেই বলছিলাম যে এই ধরনের একটা চুক্তি হয়েছে বাংলাদেশের জনগণ জানে না। এমনকি বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে এটা এখন পর্যন্ত সংসদে উত্থাপন করা হয় নাই। কিন্তু এই চুক্তির মধ্যে যেটা আমার সূত্র জানিয়েছে যে এই চুক্তির মধ্যে একটা অন্যতম শর্ত আছে, সেটা হলো ভারত সেই ট্রেনে করে কি পণ্য আনবে বাংলাদেশের কর্তৃপক্ষ তা দেখতে পারবে না। এখন ধরেন আমাদের এখানে যদি মাদকের চালান হয়, অস্ত্রের চালান হয়, যে অস্ত্র অন্য দেশের জন্য ব্যবহার হবে, তাহলে আমরা কিন্তু আরেকটা এনিমি হয়ে গেলাম। যেমন 7 সিস্টারে স্বাধীনতার আন্দোলন চলছিল দীর্ঘকাল ধরে। এখন এই অস্ত্র যদি 7 সিস্টারকে দমন করার জন্য ব্যবহার করা হয়, তাহলে আমরা কিন্তু 7 সিস্টার দ্বারা আক্রান্ত হতে পারি। আমরা কিন্তু কাছে দেশের স্বার্থ আমরা কতখানি চিন্তা করেছি। দ্বিতীয়টা হলো চুক্তিতে আরেকটা শর্ত আছে, সেটা হলো যদি এই ট্রেন কখনো নিরাপত্তার সংকটে পড়ে আক্রান্ত হয়,
তাহলে ভারত তার নিরাপত্তা বাহিনী এখানে পাঠাতে পারবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঠিক একই ধরনের শর্তের মধ্য দিয়া এই ভারত উপমহাদেশে এসেছে। এই ধারাগুলোতে নিশ্চয়ই আমরা আর ফিরে আসতে চাই না। সর্দার ফরিদ আহমেদ, আপনার কাছে আসি। নানান অনিয়মের কথা আমরা শুনেছি গেল 17 বছর ধরে, নানানভাবে আসলে এইভাবে অনিয়ম হয়েছে। দেশের স্বার্থ আমরা কতখানি চিন্তা করেছি সেটি আমরা না জানলেও অন্তত রাজনৈতিক নেতারা যে ব্যক্তি স্বার্থ চিন্তা করেছেন সেটি আমাদের সামনে সুস্পষ্ট। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। সেই সংস্কারের জায়গাগুলো নিয়ে আমরা ভাবছি কি? প্রথম কথা হলো, যেটা আসলে আগের যে সরকারটা ছিল সেই সরকারের ক্যারেক্টারটা আপনাকে স্পষ্ট করতে হবে। এটা একটা স্বৈরাচার সরকার ছিল, একনায়কতন্ত্র, কর্তৃত্ববাদী একটা সরকার ছিল। আসলে একটা গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা এগুলো বিশ্বাসই করতো না। সবচেয়ে যেটা ভয়ানক কাজটি করেছে সেটা হলো, একটি রাষ্ট্রযন্ত্র যে সমস্ত অর্গান দ্বারা টিকে থাকে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। পুলিশ বলুন, আমলা বলুন, বিচার ব্যবস্থা বলুন, পার্লামেন্ট বলুন, সব ধ্বংস করে দিয়েছে। মানে একটা জাতি সত্তাটাই নষ্ট করে দিয়েছে। একটা জাতি যেভাবে দাঁড়ায় সেটা শেষ করে দিয়েছে। এর কারণটা হলো, আসলে ভোটের রাজনীতিটা ছিল না। যে দেশে ভোট থাকে না সেখানে আর বাকিগুলো এমনিতেই থাকে না। সালাভাই কিছু কথা বলেছেন, সেন্সিটিভ কথা, কিন্তু এটাই সত্য। এটাই সত্য। আসলে ট্রানজিট শব্দটা না ব্যবহার করে করিডোর বললে ভালো হয়। আসলে ট্রানজিট বলে এখানে কিছু না। এখন এখান থেকে বেরিয়ে আসার উপায়টা চুক্তি করা হয়েছে, বাংলাদেশের কোনো মানুষ কিংবা কোনো রাজনৈতিক নেতা কেউ আসলে বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করেন নাই। রাজনীতি নেই, একনায়কতন্ত্র, কর্তৃত্ববাদী বা স্বৈরাচাররা এরকমই করে। এটা নতুন সরকার কিছু দলীয় না। দলে যারা ছিলেন তারা কেউ দেশের স্বার্থ চিন্তা করলেন না। না, তারা তো দেশের জন্য কিছু করে নাই, তারা নিজেদের জন্য করেছে। এবং তারা মনে করেছে যে আমাদের প্রতিবেশী দেশটি তাদেরকে ক্ষমতায় রাখবে। এবং তাদের এই প্রচেষ্টা বা তাদের এই আশাবাদ ব্যক্ত করার কারণও রয়েছে। বিশেষ করে আমরা 14 সাল থেকে দেখি যে ভারত কিভাবে এখানে আওয়ামী লীগ এই স্বৈরাচার সরকারটিকে টিকিয়ে রাখার জন্য হেন কোনো কর্ম নেই যেটা তারা করেনি। যদিও শেষ পর্যন্ত স্বৈরাচারে যা পরিণত হয় তাই হয়েছে, এবং পৃথিবীর সব স্বৈরাচারদেরই এরকমই পরিণতি হয়েছে, নতুন কিছু নয়। এখন প্রশ্ন হলো যেটা, সেটা হলো যে আপনি বারবার বলার চেষ্টা করেছেন যে ওই সমস্ত রাজনীতিবিদরা দেশের কথা ভাবতো কিনা। না, দেশটা তো কোনো ব্যাপারই না তাদের, কারণ প্রত্যেকেরই বাইরে বাড়ি আছে, সম্পত্তি আছে, যেটা এখন এত মানে বিশাল আকৃতিতে বের হচ্ছে। যেমন ধরুন, এই সরকার পদ্মা সেতু নিয়ে একটা গর্ব করে যে আমরা এটা করেছি, আমাদের নিজেদের টাকায় করেছি। পদ্মা সেতুতে কত টাকা খরচ হয়েছে? 32,000 কোটি টাকা। ইসলামী ব্যাংক থেকেই তো অ্যাসালাম 50,000 কোটি টাকা নিয়ে গেছে। টোটাল 97,000 কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে অ্যাসালাম নিয়ে গেছে। তাহলে পদ্মা সেতু কটা হতো? সরকার এই প্রসঙ্গগুলি সামনে আনে নাই, এনেছে কি? পদ্মা সেতু। জি। এখন প্রশ্ন হলো, উন্নয়নের সঙ্গে এরা পাল্টে দিতে চেয়েছে। দৃশ্যমান কিছু কনক্রিটের উন্নয়নকে তারা উন্নয়ন মনে করেছে। মানুষের নিরাপত্তা, বিচার ব্যবস্থা কিচ্ছু ছিল না, একদম না। আপনি সত্য কথাটা বলার সাহসই পেতেন না, প্রতিবাদ তো অনেক দূরের কথা। কাজেই এই সরকার যে ধরনের অবকাঠামোগত বা প্রাতিষ্ঠানিক ক্ষতি করে গেছে সব মিলিয়ে আমাদের এই দেশে, সেটা থেকে বেরিয়ে আসতে একটু সময় লাগবে নিঃসন্দেহে। আর সবচেয়ে বড় কথা হলো, মানুষের যে মনোজগৎ তৈরি হয়েছে যে পয়সা কামাতে হবে, এবং পলিটিক্স একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছিল। এবং শেষ পর্যন্ত আপনি জানেন কিনা জানি না, সেটা হলো সরকারি দলের 80% রাজনীতিবিদই শেষ পর্যন্ত ব্যবসায়ী ছিলেন। এটা একটা প্রসঙ্গে, এই প্রসঙ্গে একটা লাইন বলে শেষ করি। একটা চাণক্যের একটা বক্তব্য আছে, সরকার যখন ব্যবসায়ী হয়ে দাঁড়ায় তখন সেই দেশটি আর দেশ থাকে না। সরকার এখন ব্যবসায়ী হয়ে গেছে। নিয়ম হলো সরকার কখনো ব্যবসা করবে না, কিন্তু সরকার নিজেই ব্যবসা হয়ে গিয়েছে। এখন আসলে এটা একটা ব্যবসায়ী সরকার ছিল। এখন ব্যবসায়ীরা কার কথা ভাবে নিশ্চয়ই আপনার জানা আছে। আসলে জনগণের কথা না ভেবে যদি আমি ব্যবসায়ীরা কার কথা ভাবে সেটা আপনার জানা আছে, এবং তারা তাই ভেবেছে। ব্যক্তি স্বার্থকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে গেল বছরগুলোতে। বিশেষ করে আমরা যদি আসলে খুব স্পেসিফিক্যালি বলতে চাই, সালাউদ্দিন আহমেদ, এই যে আমরা দেখেছি আসলে কিছু কিছু লোক আসলে একেবারে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছিলেন। সালমান এফ রহমানদের একজনেরই আসলে একটি ব্যাংক থেকে 36,000 কোটি টাকার মতো লোন, আমরা সেগুলোও দেখেছি। কিন্তু এই অস্বাভাবিকতা কি আসলে কখনোই সরকারের চোখে পড়েনি? তারা কখনোই কি তাদেরকে ধরতে চেষ্টা করেনি, নাকি অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন বলে তারা ছাড় পেয়ে গেছেন? দেখেন, এটা অনেক লম্বা আলোচনা। কিভাবে ধাপে ধাপে 2008 সালের পর থেকে
বাংলাদেশের রাষ্ট্রকে গণতন্ত্রহীনতার দিকে, সংবাদপত্রের স্বাধীনতাহীনতার দিকে, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে যা যা করার দরকার একটি কারণে করা হয়েছে। সেই কারণটা হলো ক্ষমতায় থাকা। এবং এই ক্ষমতায় থাকার জন্যে তারা কয়েকটা কাজ করেছে। একটা হলো, ওই আগের কথায় আসি, ভারত যা চেয়েছে তা দিয়ে দিয়েছে, কারণ ভারত তাদের একটা রক্ষক ছিল। আরেকটা কাজ করেছে, এই ক্ষমতায় থাকার জন্য তাদের হাজার হাজার কোটি টাকার দরকার ছিল, কারণ ওই টাকা নানানভাবে তারা বিলি করত। এই জন্য একটা মাফিয়া ব্যবসায়ী তন্ত্র গড়ে তোলা হয়েছে। আমি লম্বা আলোচনাতে যাব না। দ্বিতীয়ত, আমাদের সেনাবাহিনীর শতকরা 95 বা 90 ভাগ বা 99 ভাগ লোককে আমি দেশপ্রেমিক মনে করি, কিন্তু ওখানে যারা একটা বড় বড় পদে আওয়ামী লীগের আমলে ছিলেন, আমি নাম বলবো না, তাদেরকেও দুর্নীতিতে নিমজ্জিত করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের সমস্ত জাতীয় প্রতিষ্ঠান, বিচার বিভাগ, আজকে আপনি দেখেন 5 জন বিচারপতি, আইএসপি এর বিজ্ঞপ্তি অনুযায়ী 5 জন বিচারপতি নাকি সেনাবাহিনীর আশ্রয়ে ছিলেন, তারা পান ভিক্ষা চেয়েছেন। আপনি চিন্তা করেন, কল্পনা করেন, পৃথিবীতে এই ধরনের ঘটনা খুব কম হয়। তিনি তো বিচারপতি, তিনি এমন কি জুলুম করলেন যে তার পানের ভয় ছিল, তিনি সেনাবাহিনীতে আশ্রয় নিতে আসে। এটা করা হয়েছে এই জন্য, দেখেন, রাষ্ট্রটাকে একটা পুলিশি রাষ্ট্র বানানো হয়েছে, নাকি আসলে দলীয়করণ করা হচ্ছিল? না, এটা দলীয়করণ কি? দলীয়করণ তো আরো নিচের জিনিস। এটাকে একটা পুলিশি রাষ্ট্র বানানো হয়েছে। কিভাবে? পুলিশ যদি আপনাকে ধরেন 54 ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠালো, যেহেতু পুলিশ ধরছে, বিচারক সাহেব পুলিশের ফরওয়ার্ডিং এর বাইরে যাবে না। পুলিশ যদি 5 দিন রিমান্ডে চায়, অনেক সময় 10 দিনও রিমান্ডে দেওয়া হয়েছে। এইভাবে একটা রাষ্ট্রকে আমাদের জনগণের যাতে অধিকার থাকে না, এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এখন আমরা ওই পুরনো আলাপ করব না, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা খুবই নতুন জরুরি, আলাপ কিন্তু করব। সেই জায়গাগুলো থেকে আমরা অনেক কিছু দেখেছি এবং সেগুলো আসলে আমাদের মনে রাখাটাও জরুরি। সর্দার ফরিদ আহমেদ থেকে যেটা আমি আপনার কাছে আসতে চাই, আমি সর্দারের কাছে যাবেন, আমি অনেক দীর্ঘ সময় দেব। নতুন আলাপটা করি, পুরানো আলাপ বাদ। নতুন আলাপটা হলো, যেটা আগে বলছিলাম, এটার এক কথা দিয়ে শেষ করি। এই সরকারের কাছে দাবি আমার, অধিকার আমার, ভারতের সঙ্গে বা বিদেশের সঙ্গে যত চুক্তি আছে জাতির সামনে উপস্থাপন, জনগণ দেখো, স্বচ্ছতার জায়গাটি যেন সৃষ্টি হয়, আর জবাবদিহিতা অন্যান্য যেন আলাপ থাকে। যেটা, সেটা একটু পরে করছি। জি, আপনার কাছে আসি সর্দার ফরিদ আহমেদ। এই যে সাবেক প্রধানমন্ত্রী, তিনি আসলে যখন দেশ ত্যাগ করেছেন, কিংবা আমরা বলতে চাই আসলে দেশ থেকে পালিয়ে গিয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও আমরা বলতে শুনেছি তিনি আসলে তার নেতাদেরকেই ত্যাগ করেছেন, জনগণকে ত্যাগ করেছেন, দলকে ত্যাগ করে চলে গেছেন। সেটিও তো আমাদের রাজনীতির জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে গেল কিনা? রাজনৈতিকভাবে আসলে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারবো কি? এটা আপনি কি বলতে চাচ্ছেন? আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে কারণে, বা ক্ষতিগ্রস্ত হয়েছে কারণে আমাদের রাজনীতি? না, দলীয় প্রধান যখন আসলে পুরো দলকে ত্যাগ করে চলে যায়, নিজের স্বার্থ যখন তিনি সবচেয়ে বড় করে দেখেন, সেটিও তো আসলে সব স্বৈরাচারের পতনে এমনিই ঘটে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, এর কোনো উনি একজন স্বৈরাচার, একনায়কতন্ত্র ছিল, নতুন খবর নয়। পৃথিবীর এরকম অসংখ্য উদাহরণ আছে, স্বৈরাচার এভাবে পালিয়ে যায় এবং তাদের বসঙ্গত যারা থাকে তাদেরকে আগুনে ফেলে যায়, এবং যেটা করেছে। এবং আপনি জানেন, অনেকে বলেছে যে নেত্রী চলে গেলেন, হ্যাঁ, আমরা জানলাম না। নেত্রী চলে গেছেন, পুলিশের বিগ কর্মকর্তারাও কিন্তু অপেক্ষা করছিলেন, তারাও জানতো না। অবস্থাটা এমন হয়েছে। এখন প্রশ্ন যেটা হলো, এতে রাজনীতির কোনো ক্ষতি নেই, বরঞ্চ আমি বলবো এটা একটা উপকারী, মানে একটা সতর্কবার্তা রাজনীতিবিদদের জন্য, যে স্বৈরাচার হলে তার পরিণতিটা কি দাঁড়ায়। এটা একটা বড় ধরনের লেসন, এবং সেই লেসনটা যদি আমাদের রাজনীতিবিদরা নেন, তাহলে রাজনীতির একটা গুণগত পরিবর্তন আসবে। এবং সেটা নিবে কিনা আমরা জানি না, সময় বলবে। আর এই বর্তমান সরকার সেই কাজটি করতে চাচ্ছেন। তারা যে রাষ্ট্র সংস্কারের কথা বলেন বা বারবার বলছেন, আর আসলে কি করতে চান? রাষ্ট্র সংস্কার একটা ধারণা, কিন্তু এই ধারণার ভিতরে আসল কাজটা কি? সেই কাজটা হলো যে প্রত্যেকটা প্রতিষ্ঠান যার যার গণতান্ত্রিক এবং সাংবিধানিকভাবে চলবে। এবং তারা একটা দাবি জানিয়েছে, আপনারা জানেন, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো গণতান্ত্রিক চর্চা নাই। এখন রাজনৈতিক দলগুলোর ভেতর যদি গণতান্ত্রিক চর্চা না থাকে, তাহলে তারা
দেশের ভিতরে কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা তো ভাবা যায় না। আমি যেটা প্র্যাকটিস করি না সেটা আমি অন্যকে প্র্যাকটিস করাবো কেমনে? আসলে এই সরকার এই কারণেই রাষ্ট্র সংস্কারের কথা বলেছেন। এটা আসার কথা হলো কি, যে এবার কিন্তু এই সরকারের পতন ঘটেছে। আমরা এরশাদের পতন যখন দেখেছি আমরা তখন ইউনিভার্সিটিতে, সেখানে রাজনৈতিক দলগুলি মিলে কিন্তু তার পতন ঘটিয়েছে। রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন মিলে এরশাদের পতন ঘটিয়েছে। কিন্তু এবার কি ঘটেছে? পুরো দেশ কোনো আমরা একসাথে দেখেছি। রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন যে ছাত্র সংগঠনগুলি রয়েছে তাদের এখানে মুখ্য ভূমিকা নেই। জি। তারা হয়তো শেষ দিকে এসে সহযোগী ভূমিকা পালন আমরা আসলে করেছে। এটাও বলতে পারি, কিন্তু দীর্ঘদিন ধরে তারা আমার কিছু প্রশ্ন করে যেটা দেখাতে হলো, পারেননি। আমি একটু ক্লিয়ার করি, সেটা হলো এই যে জনগণের অংশগ্রহণ এবং সাধারণ ছাত্রের অংশগ্রহণে এরকম একটি জগদ্দল পাথর থেকে আমরা মুক্তি পেয়েছি। কাজেই এই মানুষের যে ব্যাপক, সাধারণ মানুষের যে ব্যাপক অংশগ্রহণ, এই অংশগ্রহণটাকে এই সরকারকে সহযোগিতা করবে রাজনৈতিক সংস্কারের জন্য, বা রাষ্ট্র যেটা সংস্কারের কথা বলা হচ্ছে সে মানে সেই বিষয়টাকে খুব ত্বরান্বিত করতে পারবে। এখন আরেকটা বিষয়, সেটা হলো আমাদের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। এই সরকার কতদিন ধরে বসছে? সম্ভবত 16 দিন না, বা 15 দিন সর্বোচ্চ। এখনই মানুষ চাচ্ছে যে কালকে সবকিছু হয়ে যাক, না, এটা সম্ভব না। প্রত্যাশা আসলে আমাদের অনেক বেশি, একটু সময় দিতে হবে। একটু সময় দিতে হবে, নিশ্চয়ই। সময় কিন্তু আসলে দিতে আপনি হবে। যে কথাটি বলছিলেন, রাজনৈতিক দলগুলো আসলে তারা আসলে গেল 17 বছরে যা করে দেখাতে পারেনি, বাংলাদেশের সাধারণ ছাত্র জনগণ সেটি করে দেখিয়েছে। কিন্তু এখন আবার তারা আসলে যে ফলাফল আমাদের সামনে এনে দিয়েছেন, যে স্বাধীনতার কথা আমরা বলছি, সেই সুযোগে তৃতীয় পক্ষ হিসেবে যদি আমি রাজনৈতিক দলগুলোর কথাই বলি, তারা আসলে এগিয়ে আসার চেষ্টা করছেন কিনা, কিংবা ছাত্রদের কাঁধে ভর করে তারা এগিয়ে আসছেন কিনা, এই প্রশ্নের রেখে আমাকে আরেকটি বিরতিতে যেতে হবে। যে ঠিক এই জায়গাটিতেই ফিরবো, দেশসন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশসন্ধ্যা দেখছেন। নানান ধরনের পরিস্থিতি আসলে আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আমরা ফ্যাসিস্ট সরকার মোকাবেলা করেছি, আমরা দেখলাম আসলে সাধারণ জনগণ যখন এক হয়ে ওঠেন তখন আসলে কেউ জোর করে ক্ষমতায় থাকতে পারে না। অন্তত 2024 অন্তত এর পরের বার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিবেন বাংলাদেশে, তারা এটি মনে রাখতে বাধ্য। সেই জায়গাটি থেকে সদা ফরিদ আহমেদ, আপনার কাছে আবার একটু আমি আসতে চাই। এই যে আমরা বারবার বলছি আমাদের একটি পরিবর্তন দরকার, গণতান্ত্রিক ধারা দরকার। আমরা যখনই বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছি, একটি নির্বাচন খুবই জরুরি। যারা এই আন্দোলনে আসলে যুক্ত হয়েছিলেন, যারা এই আন্দোলনের সবচেয়ে বেশি সামনে থেকে অগ্রসর পথে ছিলেন, জেনজি যারা, তারা কেউ ভোট দিতে পারেননি। এখন আমরা আসলে ভোটাধিকার নিশ্চিত করতে পারবো? আমরা আশাবাদী, তবে ইলেকশনটা কবে হবে সেটা একটা প্রশ্ন, কত দিনের ভিতর হবে। সংস্কার করতে একটু সময় তো লাগবেই, কারণ এখন ইচ্ছা করলেই যে ভালো একটা নির্বাচন দিয়ে দিতে পারবে সেরকম পরিবেশ পরিস্থিতি কোনোটাই নেই। সরি, প্রাতিষ্ঠানিক যে অবস্থাটা সেটাও নেই। যেমন নির্বাচন কমিশন পরিবর্তন করতে হবে, আরও অনেক জিনিস আছে। আমি একটা শুধু উদাহরণ দিয়ে শেষ করা যাবে না, এটা করতে হবে। আমরা যতটুকু জানি, বিরোধী রাজনৈতিক দল যারা এখন তো বিরোধী রাজনৈতিক দল না, যারা রাজনৈতিক দল রয়েছে, তারাও আমি যতটুকু জানা আছে, তারাও একটা মেসেজ দিয়েছে সরকারকে, তারা নির্দিষ্ট সময় বেঁধে দেবে না। এই সরকারকে সংস্কারের জন্য তারা সময় দিবে, এবং আমরা আশাবাদী যদি সংস্কার সেটা করে, তাহলে রাজনৈতিক দল নিজেরা গণতান্ত্রিক হতে বাধ্য হবে। প্রতিষ্ঠানগুলো যার যার ক্ষমতা যতটুকু সাংবিধানিকভাবে দেওয়া আছে সেটা প্রয়োগ করতে পারবে, এবং সেটা যদি হয় তাহলে এক ধরনের পরিবর্তন আসবে। আসলে আবার সেই আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, সেটা হলো ভোটের অধিকারটা যদি মানুষ পেয়ে যায়, তাহলে সে তার মতো ইচ্ছা করে পরিবর্তন করবে। আমি আপনি ইচ্ছা করলে ক্ষমতা থেকে যাব তাও পারবো না, আবার আমাকে আপনাকে ক্ষমতা থেকে বের করে দিবে সেটাও সম্ভব না। সেই সুযোগটি আমরা নিশ্চিত করতে পারবো সেই সুযোগটা হলো এটা জনগণের হাতে থাকবে, যে আপনাকে রাখবে কি রাখবে না, তাই না? এই যে জনগণের যে অধিকারটা, জনগণ কিন্তু একটা সুযোগ পায়, ঠিক আছে, আমাকে বসালো ক্ষমতা, পর আবার ফেলেও দিতে পারে। আসলে সেরকম কোনো পরিস্থিতি ছিল না বাংলাদেশে। তা আমার মনে হয় এই কাজটি তারা, রাষ্ট্র সংস্কারের কথা যেটা বারবার আমি কয়েকবার বলেছি, সেই কাজটি তারা করতে চাচ্ছেন। এটা অনেকটা মৌলিক পরিবর্তন চলছে, দীর্ঘদিন ধরে একই গতানুগতিকভাবে চলছে। রাজনৈতিক দলগুলো এভাবে তার বিভিন্ন জায়গায় কমিটি বানায়, ইলেকশনে যায়, এই যে একটা গতানুগতিক, সেখান থেকে বেরিয়ে যেতে হবে। আরেকটা বিষয় সেটা হলো যে আপনি এই যে তরুণ প্রজন্মের কথা বললেন, এরা কিন্তু খুব প্রাগ্রসর চিন্তার লোক, এরা সবকিছু পড়ে, সবকিছু জানে। এইখানে যারা আন্দোলনে নেমেছিল ছাত্র সমাজ, তারা আওয়ামী লীগের বিরোধী বলে আমরা ধরে নিয়েছি। তারা অন্যান্য রাজনৈতিক দলকে কতটুকু পছন্দ করে সেই হিসাবটা জানতে হবে। আমরা জানি। এখন ধরুন একটা মৌলিক পরিবর্তন খুব সহজ আপনি দেখতে পাবেন, এবং কিছুটা লক্ষ্য করছেন।
সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠানে যদি দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দেয়, তাহলে দেখুন একটা বিরাট মৌলিক পরিবর্তন আপনি খুব প্রত্যক্ষ করবেন। অন্তত যেটা ইতিমধ্যে আমরা করতে দেখছি। এবং অলরেডি আমরা অনেক কিছু দেখতে পাচ্ছেন যেটা অতীতে দেখতে পারতাম। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসলে আমাদের প্রত্যাশা অনেক দীর্ঘ, কিন্তু সে কারণে আমাদের একটু কিন্তু সময়, মৌলিক জায়গায় ওনারা হাত দিবেন আমি নিশ্চিত, এবং দিচ্ছেন, পরিবর্তন আমরা একটু দেখতে সময় পাবো। লাগবে। কিন্তু আমরা নিশ্চয়ই। ওই প্রত্যাশা যাতে না করি যে আমরা রাত 10টায় ঘুমোতে গেলাম, সকালে উঠে 6টায় উঠে দেখলাম সব পরিবর্তন হয়ে সুযোগ নেই। গেছে। কিন্তু সালাউদ্দিন, যদি আপনার কাছে আসি, আমরা আসলে রাজনীতির অলিতে গলিতে যেখানেই হাঁটি না কেন, প্রতিটি জায়গায় আমাদের সংস্কার দরকার। ক্ষতবিক্ষত হয়ে আছে হয়তো বাংলাদেশ, সেই জায়গাটি থেকে আমরা বাংলাদেশে কতখানি ঘুরে দাঁড়াতে পারবো? শুনেন, সহস্রাধিক স্বচ্ছ তাজা পান চলে গেছে, অকাতরে তাদের জীবনটা বিলিয়ে গেছে। আমাদের এই শহীদেরা, এই জাতি আমাদের কোনোদিন ক্ষমা করবে না যদি আমরা এই যে গণ অভ্যুত্থান তার দর্শন এবং চেতনায় বুঝতে না পারি। এটা আমাদের জন্য একটা বড় দায়িত্ব। এখনো আমি মনে করি এই সরকার এখনো সঠিকভাবে গণ অভ্যুত্থানের চেতনাটা এখনো তারা ধারণ করতে পারে নাই। কেন পারে নাই বলে, এখনো এই সরকারটা একটা কেয়ারটেকার সরকারের আদলে আছে। এখন এটা গণ অভ্যুত্থানের সরকার হিসাবে এটা এখনো আমি তার কার্যক্রম দেখি না। আমি আপনাকে কয়েকটা কথা বলে শেষ করি, লম্বা আলাপই করব না। এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে এই যে স্বচ্ছ সহস্রাধিক তাজা পান চলে গেছে, হাজার 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 ছাত্র তরুণ সাধারণ মানুষ তার চোখ হারিয়েছে, পা হারিয়েছে। এই সরকারের প্রধান কাজ হচ্ছে শহীদদের বিচার করা। নিশ্চয়ই। শোনেন, শহীদদের আমাদের সময় প্রায় শেষ, 20 সেকেন্ড। আপনি তাহলে আমি আপনার টকশোতে আসবো না, না, কারণ সময় আপনি- শেষ হয়ে গেছে। আপনি আমাকে বলছিলেন যে সুযোগ 3.5 নেই। মিনিট আছে। জি, আমার হাতে আর একেবারেই আপনি- সুযোগ নেই। আপনি জি, বলেছিলেন। এই সময়টুকু তো আপনি বলে না, শেষ না, করতে আপনি পারতাম এখন না আমরা। 1 মিনিট দিয়েছেন আমারে। জি, বলুন। আমি আর আসবই না। এখন সারাদিন শেষ, আপনাকে অসংখ্য অন্য ধন্যবাদ। সময় আলাপ সর্দার করবো। ফরিদ আহমেদ, আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।